ডে 4 শুরু হলো অবাক বিষয় কেন সেটা হচ্ছে গিয়ে আমরা এক্সপেক্ট করছিলাম যে আজকেও প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে, কিন্তু না, আমরা দেখা পেলাম ফকফকা রৌদ্রোজ্জ্বল একটা দিন। সো এখানে আমাদের একটা মিস্টেক বা এক ধরনের রং ক্যালকুলেশন হয়ে গেছে। আমরা ভেবেছিলাম ঝড় বৃষ্টি হবে, তাই আমরা কাপ্তাই থেকে রাঙ্গামাটি রেখেছিলাম মাত্র 35 কিলো রাস্তা। আজকে এই ঝড় বৃষ্টি মাথায় নিয়ে এই অল্পটুক রাস্তায় চালাবো, কারণ বেশ কয়েকদিন হয়ে গিয়েছিল, সবাই একটু টায়ার্ড ফিল করছিল। রাঙ্গামাটি গিয়ে আমরা আর্লি একটু রেস্ট নিব। বাট এরকম রৌদ্রোজ্জ্বল দিন দেখে আমরা মানে মনকে বোঝাতে পারছিলাম না, বেশ ভালো লাগছিল, বেশ খুশিও লাগছিল। সো আমরা আজকে চলে যাব আসাম বস্তি। তার জন্য আমরা সকালের নাস্তা একটু তাড়াতাড়ি শেষ করে নিলাম এবং ডিম খিচুড়ি খেয়ে আমরা নদীর ধারে, প্রশান্তি লেকের পাড়ে নদীর ধারে এক কাপ চা নিয়ে বসে যে লেকের ভিউ অর্থাৎ কর্ণফুলী নদীর ভিউ আমরা পেয়েছিলাম, সেটা সত্যিই অনেকদিন মনে থাকবে। আমরা আসাম বস্তি রোড হয়ে চলে যাব রাঙ্গামাটির দিকে। সো সকাল 11টার ভিতরেই আমরা ব্যাকপ্যাক সব কিছু সুন্দরভাবে অ্যান্টর্কে বাঁধলাম এবং অ্যান্টর্কের এই ব্যাকপ্যাক বাঁধা এবং ব্যাকপ্যাক ক্যারি করার আমাদের একটা সুখ স্মৃতি আছে। সেটা হচ্ছে ব্যাগটাকে খুব সুন্দরভাবে পেছনে বেঁধে নেওয়া যায়, অথবা সামনের পায়ের সাইডে যে জায়গা আছে এখানেও একটা ভালো স্টোরেজের জায়গা আছে। এবং সবচেয়ে বেশি যেটা, সেটা হচ্ছে সিটের নিচে স্টোরেজের যে জায়গাটা, এই স্টোরেজের জায়গাটা অনেক বড়। যে পাহাড়ের মধ্যে আমরা কোথায় পেট্রোল পাম্প পেতে পারি, এজন্য আমরা 2 লিটার ফুয়েলও সবাই এক্সট্রা ক্যারি করছিলাম, যাতে কোনো ফুয়েল শেষ হয়ে গেলে আমরা একটা সাপোর্ট নিতে পারি। এবং আলাদা টুলস তো ছিলই, চাকা ঠিক করার টুলস ছিল, এবং টোটাল বাইকের যে কোনো প্রবলেম হলে আমাদেরকে সাপোর্ট দিতে পারে ওরকম একটা মিড সাইজ টুলস আমরা আমাদের সাথে ক্যারি করছিলাম। আমাদের সালে ভাই সবসময় ব্যাগ অ্যান্ড ব্যাগ সব সময় সালে ভাই স্কুট সেট আপ উইথ স্কুটার। এটা সালে ভাই কয় কেজি হবে? মোটামুটি 12 কেজি, তার মধ্যে 4.5 কেজি হচ্ছে টুলস, হ্যাঁ, তারপরে টুনিং পিস আছে 1 কেজি, রেইনকোট আছে 1 কেজি, আর ক্লোজিং আছে মোটামুটি 1.5 কেজি। তাহলে টোটাল কত হলো? 12 কেজি, প্রায় 12 কেজি না, 12 কেজি। মানে এরকম কেজি ধরে কেউ হিসাব দিছে? দোকানে দেখে না টুলসের ওয়েটটা কমানোর জন্য খুব ট্রাই করছি, কিন্তু আমাদের ইম্পর্টেন্ট গিয়ারগুলি আছে, এই গিয়ারগুলি কোনোটাই বাদ দেওয়া যায় না। আর এইটা খুব সুন্দরভাবে হুক করে নিতে, অর্থাৎ সিটের নিচ দিয়ে এই বাউন্ডারিটা এদিক দিয়ে খুব খেয়াল করবেন, বেশিরভাগ যারা ট্যুর দেয় তারা কিন্তু সবকিছুই করতে পারে, কিন্তু ব্যাগ বাঁধতে পারে। হ্যাঁ, রাইট। এমন ভাবে বাঁধে যে সে তার ইমার্জেন্সি কিছু দরকার হলে সেটা খুলতে 10 মিনিট ইনস্ট্যান্ট একটা চাপ দিবেন আর হুকটা রিলিজ করবেন, সেই মানে আমরা যেটা সবসময় ব্যাগ বাঁধি সেটা হচ্ছে কি ক্রস, অর্থাৎ এইদিকে একটা যাবে, এদিকে একটা যাবে, আর আমি যেটা করি এই দিক থেকে একটা দিই, তাইলে এটা ডানে বামে যায় না, বড় সেটা আর প্রয়োজন হয় না। ছোট সিটগুলো তখন আর এই কাঁধের ব্যাগটা আপাতত এখানে ঝুলে রাখতে না। ওকে, কাঁধের ব্যাগে হচ্ছে ক্যামেরা বের করার জন্য, হচ্ছে পানি বের করার জন্য। আচ্ছা, পানি মানে ওয়াটার ব্লাডার আছে ওখানে, হাইড্রেশন প্যাক একটা রেখে দিচ্ছে। তো দিস ইজ সালে, ও সবসময় আমাদের ট্যুরের এই ইকুইপমেন্ট মাস্টার, এবং সব কিছু এমনভাবে অর্গানাইজ করে, অর্থাৎ এই যে টুলস বলছে না, এই টুলস দিয়ে এই বাইকটা খোলা যাবে, একদম সব কিছুই খোলা যাবে, প্লাস হচ্ছে গিয়ে হাওয়ার মেশিন টেশিন সব সহকারে, ঠিক আছে? তো আমরা টায়ারও খুলে ফেলতে, আমরা টায়ারও খুলে ফেলতে পারবো এত টুলস ক্যারি করতেছে ভাইয়া। এবং নট অনলি দিস টাইম যে এটা এবারের জন্য করতেছে, উনি সব সময় করে। একটা রেডি থাকে, মানে বিশেষ। আর আমার কাছে ওষুধের একটা মেডিকেল কিট থাকে, আমার কাছেও একটা কিট আছে, কিন্তু ওটা বেসিক কিট, এত হাই অ্যাডভান্স না কি? হাই অ্যাডভান্স মানে পুরো খোলা যাবে না, হয়তো বা কিছু পার্টস খোলা যেতে পারে। তো কি হ্যাঁ, ভালো একটা জায়গায় আসছি, বেশ ভালো লাগছে। তাহলে স্কুটার নিয়ে লাদাখ যাই, লাদাখ দাদা এন্টার হলে পসিবল, আমি রাজি দাদা। আমার থেকে কেন জানি হচ্ছে সম্ভব, এটা দিয়ে সম্ভব।
And তো আমার জানি না ওখানে ওই যে অক্সিজেন স্বল্পতার কারণে কি ফুয়েলের কোনো ব্যাপার ফুয়েল ইনজেক্টেড হলে আসলে জিনিসটা খুবই একটা প্লাস পয়েন্ট হয়ে যেত, কিন্তু তারপর আমার মনে হয় যে আমরা যে রেজলিউশনগুলো পার করতেছি এত সিম্পলি, তাতে খুব বেশি স্ট্রাগল করার কথা নেই। আর ফুয়েল ইনজেকশন হলে আর বাংলাদেশে আমার মানে ইচ্ছা যে হয়তোবা আর কি 2 years নেক্সট একটা ফুয়েল ইনজেক্টেড ভার্সন নিয়ে আসলেও নিয়ে আসতে পারে। নিয়ে আসা উচিত। আর আমার মতে বাংলাদেশে যে স্কুটারের প্রপার সার্ভিসিং পয়েন্টগুলা এটা এখনো সেই উন্নত লেভেলে আসে নাই, সেই ইকুইপমেন্টগুলো আসলে সব জায়গায় নাই। টিভিএস খুব ইন্টেলিজেন্টলি সব জায়গায় কিন্তু ওরা ফুয়েল ইনজেকশনের যত মেকানিজম আছে ওগুলো আস্তে আস্তে বিল করতেছে। এবং একটা জিনিস খেয়াল করে দেখবেন, ওরা কিন্তু এখনো কোনো ফুয়েল ইনজেক্টেড বাইক বাংলাদেশে আনে নাই। যদি তারা আনলে তাদের সেট আপ রেডি করেই আনবে, উইদাউট সেট আপ রেডি না করে তারা কিন্তু আনবে না। আর ফুয়েল ইনজেক্টেড বাইক হলে ওগুলো কিন্তু প্রপার সার্ভিসিং, রেগুলার পিরিয়ডিক মেনটেনেন্স খুব বেশি লাগে। এই জিনিসটাকে মাথায় রাখতে হবে। হ্যাঁ, ফুয়েল সেভ হবে, বাট আমার সার্ভিসিং যদি এনশিওর না করেন তাহলে ওই ফুয়েল সেভ হবে না। সো আসাম বস্তির এই রাস্তাটা আমার অনেক ফেভারিট। আমরা যখন নেভির যে গেটটা আছে ওটা থেকে বাইরে আমরা মোড় নিলাম রাঙামাটির দিকে, তখনই একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করতে চাই, সেটা হচ্ছে গিয়ে এই জায়গাটা সম্পূর্ণ হাতির চলাচলের একটা রাস্তা, যার ফলে সন্ধ্যার পরে এই জায়গাটাকে রাইড করা মানে একটু টাফ জব, এবং লোকালরা এটাকে সাপোর্ট করে না সন্ধ্যার পরে এই জায়গাটাতে বাইক চালানো বা কোনো গাড়ি চলাচল, কারণ এটা হাতি তখন যদি সামনে পায় তাহলে অনেক অকারেন্স হতে পারে। স্বাভাবিক, আপনি ওর ঘরে গেলে সে তো ডিস্টার্ব হবে, আপনার ঘরে কেউ আসলে, আগন্তুক কেউ আসলে আপনি ডিস্টার্ব হবেন না। সো আমরা এই জিনিসটাকে রেসপেক্ট করি, এরকম বন্য হাতির দল দেখলে আমরা নিরাপদে সাইডে চলে আসি, কোনো রকম ডিস্টার্ব না করি, এটা আপনাদের প্রতি একটা অনুরোধ থাকবে। আসাম বস্তির এই রাস্তাটা নতুন যারা যাবেন তাদের কাছে একটা প্রচণ্ড বিষয়, কারণ আপনি পাহাড়ের খাঁজে খাঁজে বাইক চালাতে চালাতে একটা সময় পাহাড় সাইডে রেখে হাতের ডান সাইডে শুরু হয়ে যাবে আপনার কাপ্তাই লেক। এই জিনিসটা এত অ্যামাজিং একটা ভিউ, আর যদি একটু ক্লাউডি মোমেন্ট থাকে, মেঘ আকাশের উপরে থাকে এবং ভেসে ভেসে একটা পেজা তুলার মতো মেঘগুলো যাচ্ছে, এই সিনটা অসম্ভব ধরনের একটা মনে রাখার একটা সুখ স্মৃতি হতে পারে, যেটা আমি যখন প্রথম গিয়েছিলাম তখন আমারও এই জিনিসটা মনে হয়েছিল যে এইরকম অপূর্ব সুন্দর বাংলাদেশ অ্যাকচুয়ালি কোথাও হতে পারে না, এরকম এত সৌন্দর্য দেশ, অথচ এর চেয়েও সুন্দর হয়তো বা আরও জায়গা রয়েছে যেটা আমরা এক্সপ্লোর করিনি। সো নতুন যারা যাবেন এবং পার্বত্য চট্টগ্রাম যারা ঘুরতে যাবেন তারা আসাম বস্তির এই রাস্তাটাকে কোনোভাবে মিস করবেন না। যেহেতু দুপুর হয়ে যাচ্ছিল, আমরা কাপ্তাইয়ের ঠিক আগে, এটা হচ্ছে গিয়ে বটদাম বলে, আসাম বস্তি রোডেই এই বটদামে আমরা একটা ব্রেক দিলাম আমাদের একটা পরিচিত রেস্টুরেন্টে, ওখানে আমরা খাওয়া দাওয়া করলাম। তো এই ভর দুপুরবেলা রোদের মধ্যে বাইক না চালিয়ে একটু রেস্ট নিতে যাচ্ছিলাম। আজকে অ্যাকচুয়ালি রেস্ট ডে, রাইড যখন কম করব তখন একটু ঘুরে বেড়াবো, এটাই স্বাভাবিক। আর এইখানেই আমরা কায়াকিং করলাম, কাপ্তাই লেকে একটু ঘুরে বেড়ালাম। সেই সাথে সাথে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছিল। আমরা ওই বটদামেই একটা খুব বিখ্যাত চা পাওয়া যায়, লেকের পাড়ে বসে এই লেমন টিটা খুবই উপভোগ্য একটা সিন। আর এই সামনেই যে পানির মধ্যে মনুমেন্টটি দেখতে পাচ্ছেন, সেটা হচ্ছে গিয়ে বৌদ্ধ ধর্মীয় গুরু বনবন্তের জন্মস্থান। এটা জন্মস্থানের স্মারক হিসেবে এই মনুমেন্টটি তৈরি করা। চা এবং লুচি এই দুটো খেয়েই আমরা ওখান থেকে রওনা হয়ে গেলাম, এবং সন্ধ্যার আগে আগে আমরা রাঙামাটিতে ঢুকে গেলাম। আজকে যেহেতু রেস্ট ডে, ফুল রেস্ট নেওয়ারই প্ল্যান। আর লোকাল আমাদের কিছু টিমমেট ছিল, বাইকার ছিল, তাদের সাথে দেখা করে এবং তারা কয়েকজন অ্যান্টক চালিয়েও দেখলো যে অ্যান্টক ফিল কেমন, এই করেই আমরা ওই রাঙামাটিতে রাত স্টে করলাম। সো নেক্সট ডে আমাদের জন্য এক্সট্রিম ডে, কারণ আমরা বান্দরবন যাব, বান্দরবন থেকে ডিম পাহাড় হয়ে কক্সবাজার যাব। তো আপনারা সবাই জানেন ডিম পাহাড় হচ্ছে খুবই টাফ, দেখি স্কুটার নিয়ে উঠতে পারবো কিনা। এখানের মধ্যে আরেকটা শঙ্কাও আছে, পারমিশন পাবো কিনা। দেখা হচ্ছে নেক্সট